Hello viewers, welcome to this channel. আমার নাম সুরজিৎ বিশ্বাস। আমি বর্তমানে কলকাতা সায়েন্স একাডেমির সঙ্গে যুক্ত একজন শিক্ষক। এই 9th জানুয়ারি WB সেটের ম্যাথমেটিক্স পেপার আমরা তার রিয়েল অ্যানালিসিস পার্টের যে প্রবলেমগুলো এসছে সেই প্রবলেমের সলিউশনগুলো আমরা আজকে ডিটেলসে দেখব। তো ফার্স্ট প্রবলেম যেটা আমি পেলাম সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 10। সো এখানে এই লিমিটটা কম্পিউট করতে বলেছে, লিমিট এক্সটেন্ডস টু 0 cos x টু দি পাওয়ার 1 বাই সাইন স্কোয়ার এক্স। তো এটা একটা ইনডিটারমিনেট ফর্ম, বিকজ যদি আমি x ইকুয়াল টু 0 বসাই এখানে cos 0 1 আর সাইন 0 0, সো এটা পাবো হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তো সেই কারণে আমরা প্রথমে এই যে ফাংশনটা কনসিডার করব সেটা হচ্ছে log অফ cos x টু দি পাওয়ার 1 বাই সাইন স্কোয়ার এক্স। কেন লগ? কারণ কি লগ টু দি পাওয়ার, যদি লগের কোনো যদি পাওয়ার থাকে সে পাওয়ারটাকে আমি নিচে নামিয়ে নিয়ে আসতে পারবো, ফাংশনটা একটু সিম্পলিফাইড হবে। সো আমরা বেসিক্যালি এই লিমিটটা কনসিডার না করে এই ফাংশনাল লিমিটটা কনসিডার করব এবং এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিমিট এক্সটেন্ডস টু 0 log of cos x by sin square x। সো এইখানে আমরা যদি x equal to 0 বসাই, সো log 1 that is 0, নিচেও sin 0 0, সো এটা 0 by 0, again indeterminate form। সো therefore আমরা এখানে L'Hopital's rule ইউজ করতে পারি এবং যেহেতু বোথ log of cos x and sin square x both are differentiable, so আমরা যেটা পাবো সেটা হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু 0, এটা ডিফারেন্সিয়েশন এবং নিচে sin square x এর ডিফারেন্সিয়েশন, এবং সেটা যদি আমি বসাই ভ্যালুগুলো সেটা আমায় দেবে ইকুয়ালস টু 1 বাই cos x, cos এর ডেরিভেটিভ মাইনাস sin x ডিভাইডেড বাই 2 sin x, sin এর ডেরিভেটিভ cos x। সো sin ক্যান্সেল করবে, পাবো হচ্ছে মাইনাস 1 বাই 2 লিমিট এক্সটেন্ডস টু 0 1 বাই cos স্কোয়ার x। অ্যান্ড এটা যেহেতু cos স্কোয়ার x 0 তে ভ্যানিশ করে না, সেই কারণে আমি x ইকুয়াল টু 0 এখানে বসাতে পারি লিমিটটা ইভ্যালুয়েট করার জন্য, এবং এটা হবে 1 বাই 1 cos 0 1, সো দেয়ারফর ইট ইজ হাফ। এইবারে যেহেতু লগ ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন, সো কন্টিনিউয়াস ফাংশনের আমি বাইরের লিমিট এবং ভেতরের লিমিট ইন্টারচেঞ্জ করতে পারি। সো দেয়ারফর দিস উইল বি ইকুয়াল টু log of limit extends to 0 cos x to the power 1 by sin square x। এবং সো আমি যদি ফাইনালি এইটা ইকুয়েট করি তাহলে আমি ফাইনালি পেলাম যে লিমিট এক্সটেন্ডস টু 0 cos x to the power 1 by sin square x, this is equal to e to the power, take exponential in the both side, and এবার আমি তাহলে পাবো e to the power minus half, which is you can write like this, so 1 by square root e। so option C is correct, so answer is option C। এবারে আমরা চলে যাব আমাদের পরের প্রবলেমে। সো নেক্সট প্রবলেম ইজ প্রবলেম নাম্বার 11। প্রবলেম নাম্বার 11 খুবই সিম্পল একটা প্রবলেম। আমরা যদি ইভেন কশিস মিন ভ্যালু থিওরেম নাও জানি, স্টিল আমরা এই প্রবলেমটা অ্যাটেম্প্ট করতে পারি। তার কারণ কি, এখানে কশিস মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্টটা দেওয়া আছে, কনক্লুশনটা দেওয়া আছে, আমায় বেসিক্যালি কম্পিউট করতে হবে। সো আমরা যদি শুধুমাত্র ডিফারেন্সিয়েশন জানি
এফ এর ডেরিভেটিভ কী হবে এবং জি এর ডেরিভেটিভ কী হবে, সেই ভ্যালুগুলো বসিয়ে ইভেন আমরা সি এর ভ্যালুটা কম্পিউট করতে পারি। সো বেসিক্যালি দিস ইজ এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড কম্পিউটেশনাল প্রবলেম। সো লেটস ডু ইট। সো আমাদের দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু 1/x স্কোয়ার, এবং যেহেতু এটা এক্সটা অ্যাওয়ে ফ্রম 0, this range, so therefore f prime x differentiation of 1/x square, so ওটা আমরা হবে 2 divided by x cube, আর g prime x হবে minus 1/x square for all x belongs to closed AB। এবারে আমাদের এই যে কনক্লুশনটা আছে, so f prime c divided by g prime c fb minus fa divided by gb minus ga। সো এখানে আমরা ডিফারেন্সিয়েশনের ভ্যালুগুলো বসাবো অ্যাট পয়েন্ট সি। সো ডিফারেন্সিয়েশনের ভ্যালুগুলো যদি আমরা বসাই, আমরা লেফট হ্যান্ড সাইডে পাবো 2/c³ অফকোর্স একটা মাইনাস থাকবে, বাট যেহেতু ওপরে এবং নিচে দুটোতেই মাইনাস আছে, সো এসেনশিয়ালি এটা পজিটিভ একটা ভ্যালু হবে, টাইম ডিভাইডেড বাই জি প্রাইম সি। জি প্রাইম সি মানে সি স্কোয়ার বাই 1 ইকুয়াল টু এফ বি ইজ 1/b স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার ডিভাইডেড বাই 1/b মাইনাস 1/a। এটা যদি এ স্কোয়ার মাইনাস বি, ক্যাপিটাল এ স্কোয়ার মাইনাস ক্যাপিটাল বি স্কোয়ারের যে ফর্মুলা আছে এ প্লাস বি টাইমস এ মাইনাস বি, সেটা সেইভাবে যদি আমি পুট করি, তাহলে এটা 1/b মাইনাস 1/a ফ্যাক্টরটা ক্যান্সেল আউট করবে উপরে এবং নিচে, এবং ইভেনচুয়ালি আমরা পাবো এটা হচ্ছে 1/b প্লাস 1/a, এবং এই সাইডে এই ভ্যালুটা হবে 2/c। দেয়ারফর যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি এবং একটু সিম্পলিফাই করি, this is very simple, 1/a plus 1/b, and this is the harmonic mean of a and b. By definition, this is the definition of harmonic mean of two numbers a and b. So here the answer is therefore অপশন সি। সো এরপরে আমরা পরের প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 12। সো প্রবলেম 12টা হচ্ছে রিগার্ডিং ক্যান্টার মিডল 1/3 সেট। সো আমি জাস্ট রিকল করবার জন্য আমরা ক্যান্টার সেটের কনস্ট্রাকশনটা একবার খুবই ভেগলি রিকল করব, এবং কনস্ট্রাকশনটা এরকম যে আমরা ক্লোজ 0-1 ইন্টারভাল নিয়ে শুরু করব এবং এটাকে সমান 3 ভাগে ভাগ করব, এবং মিডল 1/3 to 2/3 ওপেন, এটাকে আমরা বাদ দেব। বাকি যেটা পড়ে থাকবে সেটার প্রত্যেকটা ভাগকে আবার সমান 3 ভাগে ভাগ করা হবে, এবং একইভাবে মিডল 1/3 ডিলিট করা হবে। যে ইন্টারভ্যালগুলো পড়ে থাকবে ক্লোজড ইন্টারভ্যাল, সেগুলোকে একইভাবে 3 ভাগে ভাগ করা হবে এবং মিডল 1/3গুলোকে ডিলিট করা হবে। তো এই অ্যালগোরিদমটা যদি আমরা প্রসিড করি ইন্ডাকটিভলি, আলটিমেটলি ইন এ লিমিটিং ফর্ম যে সেটটা আমাদের পড়ে থাকবে সেটাকে বলা হয় ক্যান্টার মিডল 1/3 সেট। সো কোশ্চেনটা আমরা একটা দিক যদি ট্রাই করি, একটা দিক ট্রাই করার পরেই আমরা ইনটিউটিভলি আমরা অ্যান্সারে এসে যেতে পারবো, বাট আমরা জাস্ট ডিটেলস সলিউশনের জন্য আমরা অ্যাকচুয়ালি ইকুয়ালিটি প্রুভ করব। তো আমরা একটা পার্ট দিয়ে শুরু করি। তো এখানে আমি একটাই জিনিস যেটা আমি রিকল করব ক্যান্টার সেটের জন্য, যে ওকে, সো আমরা প্রথমে দেখি যে সি প্লাস সি এই সেটের এলিমেন্টগুলো কী টাইপের হয়। সো সেটার জন্য আমরা দুটো পয়েন্ট আমরা ধরে নিই যে লেট xy বিলংস টু সি। সো এই কনস্ট্রাকশনটাকে ভেগলি যে কনস্ট্রাকশনটা আমরা রিকল করলাম, এটাকে যদি একটু ম্যাথমেটিক্যালি আমরা স্টাডি করি,
এটা একটা ওয়েল নোন রিপ্রেজেন্টেশন, টার্নারি রিপ্রেজেন্টেশন অফ ক্যান্টার পয়েন্টস, মানে ক্যান্টার সেটের যে পয়েন্টগুলো থাকবে টার্নারি রিপ্রেজেন্টেশন। সো সেভাবে আমরা যদি লিখি, এটা একটা রেজাল্ট যে এক্সটার একটা রিপ্রেজেন্টেশন থাকবে যেটা হবে এরকম, এক্স ইকুয়াল টু n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এটা আসছে এখান থেকে যে আমি যে 1/3 করে ভাগ করছি, 1/3 ইন্টারভ্যালগুলোকে আমরা মানে মিডল 1/3কে এলিমিনেট করছি, তো সেইভাবে এইখান থেকে এই রিপ্রেজেন্টেশনটা আমরা পাবো। সো এক্স হবে দিস অ্যান্ড ওয়াই এরও সিমিলার একটা রিপ্রেজেন্টেশন আমরা পাবো। এখানে yn y will be summation yn by 3 to the power n, where the values xn yn, এই ভ্যালুগুলো কোথা থেকে আসবে? এই ভ্যালুগুলো আসবে either 0 or 2। সো এটা ক্যান্টার সেটের প্রত্যেকটা পয়েন্টের রিপ্রেজেন্টেশন। সো এই রিপ্রেজেন্টেশনটা আমরা যদি অ্যাজিউম করে নিই বা এটা যদি আমরা এটা জানি, তাহলে বাকি কম্পিউটেশনটা খুব বেশি ডিফিকাল্ট নয়, কারণ দেন আমরা এক্স প্লাস ওয়াই কম্পিউট করব এবং দেখব যে এক্স প্লাস ওয়াইটা এসেনশিয়ালি কোথায় বিলং করছে। সো এক্স প্লাস ওয়াইটাকে আমরা তাহলে এক্স এন বাই 3 টু দি পাওয়ার এন প্লাস ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ওয়াই এন বাই 3 টু দি পাওয়ার এন, এবং যেহেতু দুটোই কনভার্জেন্ট সিরিজ, সো আমরা টার্ম বাই টার্ম এটাকে অ্যাড করতে পারি এবং পাবো এক্স এন প্লাস ওয়াই এন ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এন। এখন এক্স এন, যেহেতু এক্স এন আর ওয়াই এন প্রত্যেকটাই 0 অথবা 2 ভ্যালু নেয়, সো এক্স এন প্লাস ওয়াই এন কী ভ্যালু নিতে পারবে? বাট এক্স এন প্লাস ওয়াই এন belongs to, so it can be 0 plus 0, that will be 0, it can be 0 plus 2, that will be 2, and it can be 2 plus 2 as well, and that is সেটা হচ্ছে 4। সো এটা যে ভ্যালুটা নেবে xn প্লাস yn সেটা হচ্ছে 0 অথবা 2 অথবা 4। এইবারে এই সেটটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2 টাইমস 0 1 2। কেন এভাবে লিখছি? তার কারণ আমরা 0 1 ইন্টারভ্যালের টার্নারি যে কোনো পয়েন্টের টার্নারি রিপ্রেজেন্টেশন এবারে কনসিডার করব, এবং এখান থেকে অলমোস্ট একটা পার্ট আমাদের কাছে অবভিয়াসলি চলে আসবে। সো তাহলে দেয়ারফর আমরা এক্স প্লাস ওয়াইটাকে কীভাবে লিখতে পারছি, যে 2টাকে যদি আমি বাইরে বের করে নিই, তাহলে আমাদের ভেতরে যে পার্ট যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এক্স এন প্লাস ওয়াই এন divided by 2 divided by 3 to the power n। এখন xn plus yn by 2 এইটা যেহেতু লাই করছে 0 অথবা 1 অথবা 2 এই সেটের ভেতরে, সো আর 0 1 এর যে কোনো এলিমেন্টকে, এটাও একটা 0 1 এর যে কোনো এলিমেন্টকে আমরা এরকম টার্নারি রিপ্রেজেন্টেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যে zn divided by 3 to the power n, এখানে n হচ্ছে 1 to infinity, n is যেখানে zn এর ভ্যালুগুলো হবে 0 1 2। This is the ternary representation of any element in closed interval 0 1। So এখানে আমরা কি পাচ্ছি, xn প্লাস yn বাই 2টা হচ্ছে 0 1 অথবা 2তে বিলং করে। সো সেই কারণে আমরা পাচ্ছি যে 2 টাইমস, এটা হচ্ছে একটা টার্নারি রিপ্রেজেন্টেশন অফ এ নাম্বার ইন 0 1 ক্লোজড ইন্টারভ্যাল। সো দেয়ারফর এই এলিমেন্টটা আমাদের থাকবে 2 টাইমস ক্লোজড ইন্টারভ্যাল 0 1 এর ভেতরে, এবং এটা হচ্ছে 0 to 2। সো আমরা এই ইনক্লুশন থেকেই বলে দিতে পারছি যে প্রবাবিলি অপশান সিটা ট্রু হওয়া উচিত, যেটা আমরা দেখব যে ইয়েস অপশান সি ইজ কারেক্ট, বাট আমরা অপোজিট ইনক্লুশনটাও প্রুভ করব। সো এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে, সো উই হ্যাভ
plus c contained in 0 2. নাও আমরা রিভার্স পার্টটা প্রুভ করার জন্য, কনভার্স পার্টটা প্রুভ করার জন্য আমরা একইভাবে ধরে নেব যে let z belongs to close 0 2 and এটাকে এইভাবে আমরা লিখতে পারি। সো দেন z এর একটা টার্নারি রিপ্রেজেন্টেশন থাকবে এবং সেটা কি রকম, টার্নারি রিপ্রেজেন্টেশনটা হবে zn divided by 3 to the power n for some zn belongs to 0 1 2. সো আমাদের বেসিক্যালি কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে যে জেডটাকে আমরা লিখতে পারি সাম এক্স প্লাস ওয়াই। সো এটাকে আমরা 2টাকে যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে 2zn ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n ফর সাম zn। সো আমাদের এবার যেটা কনস্ট্রাক্ট করতে হবে যে না টু চুজ, সো আমাদের বেসিক্যালি xn yn চুজ করতে হবে 0 2 থেকে, সো দ্যাট xn প্লাস yn ইকুয়াল টু 2 টাইমস zn। এটা যদি আমরা করে ফেলতে পারি, চুজ করে ফেলতে পারি, দেন z equal to n equal to 1 to infinity xn plus yn divided by 3 to the power n, and this will be n equal to 1 to infinity xn by 3 to the power n plus n equal to 1 to infinity yn by 3 to the power n। এবং এটা যেহেতু ক্যান্টাসেটের টার্নারি রিপ্রেজেন্টেশন, একটা পয়েন্টের টার্নারি রিপ্রেজেন্টেশন, কারণ xnটা 0 আর 2 ভ্যালুই নিতে পারে, সিমিলারলি ynটাও 0 আর 2 ভ্যালু নিতে পারে। সো এটাও ক্যান্টাসেটের ভেতরে থাকবে আর এই সামটাও ক্যান্টাসেটের ভেতরে একটা এলিমেন্ট হবে। সো এইভাবে আমরা পেয়ে যাব যে z বিলংস টু c প্লাস c। তো এই চয়েসটা যে পসিবল সেটাই আমাদের একমাত্র কনভিন্স করতে হবে, বাট দিস ইজ এ ভেরি ন্যাচারাল চয়েস, জাস্ট সাম ভেরি ন্যাচারাল চয়েস। তো যদি আমরা ফর এক্সাম্পল এরকম একটা চয়েস পেতে চাই বা এরকম একটা জিনিস চুজ করতে চাই, ইন পার্টিকুলার আমরা এইভাবে চুজ করতে পারি। সো ফর এক্সাম্পল মানে znটা যেখানে অলরেডি গিভেন, ফর ইচ n zn অলরেডি আমাদের কাছে আমাদের যখন গিভেন, তখন আমরা ফর এক্সাম্পল xn yn ক্যান বি chosen as follows। কিভাবে করব, এটা জাস্ট দুটো ভাগে আমাদের znটাকে স্প্লিট করতে হবে 2zn কে। সো তিনটে পসিবিলিটি তো zn এর। সো zn যখন 0, দেন আমরা চুজ করে নেব xn ইকুয়াল টু yn ইকুয়াল টু 0। যদি zn 1 হয় তাহলে 2zn হচ্ছে আমাদের 2। সো দেয়ারফর আমরা তখন একটাকে আমরা 2 ডিফাইন করব এবং আরেকটাকে আমরা 0 ডিফাইন করব। সিমিলারলি যদি zn আমাদের 2 হয়ে যায়, দেন 2zn will be 4। সো 4টাকে আমরা 2 2 অ্যাসাইন করতে পারি। সো xn yn দুটোকেই আমরা 2 2 ভ্যালু অ্যাসাইন করতে পারি। সো দেয়ারফর 0 2 এই ইন্টারভ্যালটাও উইল বি ইনক্লুডেড ইন c প্লাস c, অ্যান্ড অ্যান্সার হচ্ছে therefore option C। so problem number 12 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন C। পরের প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 13। সো প্রবলেম 13 এ আমাদের বলে দেওয়া আছে যে আলফা বিটা ax স্কয়ার প্লাস bx প্লাস c এর রুট, তাহলে আমাদের এই লিমিটটা কম্পিউট করতে হবে এটা। সো প্রথমেই আমরা সিম্পলিফিকেশনের জন্য, যেহেতু আলফা বিটা টার্মসে আমাদের সলিউশনগুলো দেওয়া আছে, সো আমরা যেটা করব যে উই হ্যাভ, সো যেহেতু আলফা বিটা রুট বলে দেওয়া আছে, সো আমাদের এই ফ্যাক্টরাইজেশনটা আমরা জানি। সো আমরা এই ফ্যাক্টরাইজেশনটা প্রথমেই এটা দিয়ে শুরু করব।
সো তাহলে এরপরে যদি আমরা লিমিটের এই ওপরের যে ভ্যালুটা আছে এখানে যদি আমরা এই ফ্যাক্টরাইজেশন ভ্যালুটা বসিয়ে দিই, ফ্যাক্টরাইজড ভ্যালুটা, সো দেন 1 মাইনাস কস অফ a টাইমস x মাইনাস আলফা x মাইনাস বিটা ডিভাইডেড বাই x মাইনাস আলফা এটা স্কোয়ার। সো এটাকে 1 মাইনাস কস, এটাকে যদি আমি থিটা ধরে নিই, সো 1 মাইনাস কস থিটা ইজ 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। সো সেই ফর্মুলাটা আমরা ইউজ করি। সো এখানে আমরা পাবো 2 সাইন স্কোয়ার a x মাইনাস আলফা x মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, আর নিচে আমরা এইটার স্কোয়ার দিয়ে অ্যাডজাস্ট করব। সো অলরেডি আমাদের কাছে x মাইনাস আলফা স্কোয়ার আছেই, তার সঙ্গে আমরা a টাইমস x মাইনাস বিটা বাই 2 এটা স্কোয়ার দিয়ে অ্যাডজাস্ট করলাম, এবং এটা যাতে ক্যান্সেল হয়ে যেতে পারে সেই কারণে ওপরে আবার সেম জিনিস দিয়ে আমরা মাল্টিপ্লাই করে রাখলাম। সো এটার সুবিধে কি, আমরা একটা লিমিট অলরেডি ইউজ করব যেটা অলরেডি আমরা জানি। সো লিমিট এই পার্টটাকে যদি আমরা কনসিডার করি জাস্ট, এবং এই a টাইমস x মাইনাস আলফা টাইমস x মাইনাস বিটা বাই 2 এটাকে যদি আমরা t অ্যাজিউম করি, দেন এক্সটা আলফার দিকে যাচ্ছে মানে টিটাও জিরোর দিকে যাবে, এবং এই লিমিটটা আমরা অলরেডি জানি। এটা একটা স্ট্যান্ডার্ড লিমিট যেটা রিয়েল অ্যানালিসিস কোর্সে, যে কোনো রিয়েল অ্যানালিসিস কোর্সে আমরা দেখতে পাই যে দিস লিমিট উইল বি 1। সো তার মানে x টেন্ডস টু আলফা, এই লিমিটটা আমাদের এই লিমিটটা আমাদের 1 হয়ে গেল। এবং সো এসেনশিয়ালি আমাদের যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে 2 স্কেলার এবং x টেন্ডস টু আলফা। সো এখানে আমরা x টেন্ডস টু আলফা যেহেতু কন্টিনিউয়াস, সো এবং ইভ্যালুয়েট করলে একটা ফাইনাইট কোয়ান্টিটি আমরা পাবো। সো সেই কারণে এটা 2টা স্কেলার যেমন আছে আমরা রেখে দিলাম, এবং এখানে x ইকুয়াল টু আলফা বসিয়ে সেই লিমিটটা আমরা পেলাম। সো a টাইমস আলফা মাইনাস বিটা বাই 2 দ্যাট স্কোয়ার। সো এটা কি, এটা হচ্ছে যদি অ্যান্সারের সঙ্গে মেলাতে চাই, স্কোয়ার বাই 2 টাইমস আলফা মাইনাস বিটা square. So and this is a square by 2 alpha minus beta square. So option D is correct here. So problem number 13 এর জন্য option D হচ্ছে correct answer. Next problem হচ্ছে problem number 14. ওকে, সো পরের প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 14। এখানে একটা ফাংশন দিয়ে দিয়েছে এক্সপ্লিসিটলি f(x = x to the power 1/3) এক্সটা ভ্যারি করছে রিয়েল লাইনের ওপরে। সো বলছে দিস ফাংশন ইজ নট কন্টিনিউয়াস, নট ডিফারেন্সিয়েবল অফ বাউন্ডেড ভ্যারিয়েশন, এবং নট অফ বাউন্ডেড ভ্যারিয়েশন অন এভরি ফাইনাইট ইন্টারভ্যাল, এটা অফ বাউন্ডেড ভ্যারিয়েশন অন এভরি ফাইনাইট ইন্টারভ্যাল। সো প্রথম কথা বেসিক্যালি আমাদের এলিমিনেট করতে হবে, তো কোনটা ট্রু। সো নট কন্টিনিউয়াস এটা ট্রু নয়, কারণ এটা হচ্ছে একটা মোনোটোন পলিনোমিয়াল। সো এই পলিনোমিয়ালটা যদি আমি কনসিডার করি y = x³, সো এটা একটা স্ট্রিক্টলি মোনোটোন পলিনোমিয়াল ফাংশন বা কন্টিনিউয়াস ফাংশন। সো স্ট্রিক্টলি মোনোটোন কন্টিনিউয়াস ফাংশনের ইনভার্স হচ্ছে f(x = x to the power 1/3). সো এটাও দেয়ারফর কন্টিনিউয়াসই হবে। সো এটা নট কন্টিনিউয়াস, দিস ইজ নট ট্রু। অপশান বি হচ্ছে নট ডিফারেন্সিয়েবল, বাট আমরা যদি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ইউজ করি, জাস্ট x = 0 ছাড়া বাকি সমস্ত পয়েন্টেই এটা ডিফারেন্সিয়েবল হবে। সো এই যে নট ডিফারেন্সিয়েবল অ্যাট অল পয়েন্ট, এটাও ট্রু নয়, কারণ জাস্ট x = 0টাতে ডিফারেন্সিয়েবল নয়, বাকি সমস্ত পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল f(x)টা, সেটা আমি বাই ডেফিনেশন চেক করতে পারি। পার্ট সি বলছে যে বাউন্ডেড ভ্যারিয়েশন অন এভরি ফাইনাইট ইন্টারভ্যাল। সো দিস ইজ ট্রু। অ্যান্ড ওয়াই ইজ দিস ট্রু? বিকজ আমরা অলরেডি যে প্রথম প্রবলেমটা ট্রাই করার সময় এই অপশান এটা যখন আমরা এক্সপ্লোর করছিলাম, তখন আমরা বলেছি যে
এটা বেসিক্যালি একটা মনোটোন ফাংশনের, স্ট্রিক্টলি মনোটোন ফাংশনের ইনভার্স। সো এটাও একটা মনোটোন ফাংশন, এবং যে কোনো মনোটোন ফাংশনই হচ্ছে যে কোনো ফাইনাইট ইন্টারভ্যাল মানে বাউন্ডেড ইন্টারভ্যাল তার ভেতরে will be of bounded variation. So this is the result. So of course যদি C true হয় তাহলে D true হতে পারে না, because these two are complementary condition, complementary statements. So এখানে অ্যান্সার হচ্ছে অপশন C. and why is that so? Because F is monotone increasing function, and therefore যে কোনো monotone increasing function, therefore it is of bounded variation. But basically if you know this result, then this problem is very simple. But this is the, I mean, if you want a reference for this result, you can see the very standard book, SK Mapper real analysis book, theorem. আমার কাছে যে ভলিউমটা আছে সেখান থেকে আমি জাস্ট এই প্রবলেমটা একটা রেফারেন্স দেওয়ার জন্য, সো দিস ইজ থিওরেম 10.1.2 মাপার বইয়ের মানে বাউন্ডেড ভ্যারিয়েশন চ্যাপ্টারে বা যে কোনো বইয়ের যেখানে ফাংশনস অফ বাউন্ডেড ভ্যারিয়েশন স্টাডি করা হয়েছে, এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট যে কোনো মনোটোন ইনক্রিজিং ফাংশন বা ইভেন মনোটোন ডিক্রিজিং ফাংশন উইল অফ বাউন্ডেড ভ্যারিয়েশন অন এভরি ফাইনাইট ইন্টারভ্যাল. সো ওকে, সো হিয়ার অপশন সি ইজ কারেক্ট. এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট প্রবলেমে. নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 17. ওকে, সো প্রবলেম 17 কিন্তু এক্স্যাক্টলি রিয়েল অ্যানালিসিসের প্রবলেম নয়, কারণ দেখেই বুঝতে পারছো যে আর ক্লোজার এখানে ডিফাইন করা হয়েছে বা আর বার, সেটা আরকে ইউনিয়ন করছি মাইনাস আর প্লাস ইনফিনিটি দিয়ে. সো এটা বেসিক্যালি বলা যেতে পারে যে এক্সটেন্ডেড রিয়েল অ্যানালিসিসের প্রবলেম. কেন বললাম এক্সটেন্ডেড রিয়েল অ্যানালিসিস? বিকজ দিস নোটেশন অর দিস আর বার হ্যাজ এ নেম, এটাকে বলা হয় এক্সটেন্ডেড রিয়েল লাইন. সো তুমি আর এর সঙ্গে যখন মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি জয়েন করবে, এবং যদি বেসিক্যালি তুমি অর্ডার টোপোলজি কনসিডার করো, অর্ডার টোপোলজি মানে এই ইন্টারভ্যালগুলো যেগুলো ন্যাচারাল আর এর ইন্টারভ্যাল ওপেন এ বি, তার সঙ্গে তুমি যদি এই ইন্টারভ্যালগুলোকেও অ্যাড করে দাও, যে এ টু ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি টু বি, বেসিক্যালি এইগুলোকে তুমি ওপেন সেট হিসেবে ট্রিট করে যে টোপোলজিটা পাবে সেটাকে বলে অর্ডার টোপোলজি. এবং তুমি যদি অর্ডার টোপোলজি কনসিডার করো আর বারে, তাহলে তুমি একটা কম্প্যাক্ট টোপোলজিক্যাল স্পেস পাবে. সেটা দেখানো যায় জাস্ট এটা যেহেতু এটা খুবই একটা স্ট্যান্ডার্ড টোপোলজিক্যাল স্পেস, সেই কারণে আমরা প্রুফে যাচ্ছি না যে এটা কম্প্যাক্ট হয়, বাট সেটা প্রুফ করা যায়. সো এবং শুধুমাত্র যে কম্প্যাক্ট টোপোলজিক্যাল স্পেস সেটাই নয়, এটা বেসিক্যালি মেট্রাইজেবলও হবে. ইভেন তুমি সেটাও কিভাবে দেখাবে, যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, তুমি যদি মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, তুমি যদি ট্যান এক্স এই ফাংশনটা যদি কনসিডার করো, তাহলে এটাই দিচ্ছে যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এখানে আনবাউন্ডেড একটা জিনিস, বাট সেটাকে তুমি হোমিওমরফিক টু একটা বাউন্ডেড ইন্টারভ্যাল দেখাতে পারো. এবং বেসিক্যালি তুমি যদি অ্যাটাচমেন্ট ফলো করো এবং বেসিক্যালি এই ম্যাপটাকে যদি এক্সটেন্ড করো, এই কন্টিনিউয়াস ম্যাপটাকে, তো সেখানে তুমি এই অ্যাসোসিয়েশনটা পাবে যে আর বারের সঙ্গে মাইনাস পাই বাই টু আর প্লাস পাই বাই টু ক্লোজড ইন্টারভ্যাল. সো সেই সেন্সে যখনই তুমি একটা হোমিওমরফিজম পেলে, সেই সেন্সে তুমি এখানে একটা মেট্রিক দিতে পারো. তো সেই মেট্রিকটাকেই যদি এখানে করেসপন্ডিং এই স্পেসে নিয়ে আসো, তাহলে সেটাই একটা মেট্রিক দেবে. তো কেন বলছি যে কম্প্যাক্ট টোপোলজিক্যাল স্পেস মে নট বি সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট, বাট কম্প্যাক্ট
metric space is always sequentially compact এবং যে কন্ডিশনটা আমাদের আছে ফার্স্ট কন্ডিশনটাই যদি কনসিডার করো যে হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, এভরি সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, এটাই বেসিক্যালি ডিফাইনিং প্রপার্টি ফর টোপোলজিক্যালি এটাই হচ্ছে ডিফাইনিং প্রপার্টি ফর সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট স্পেস। সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট কখন বলবো? যে প্রত্যেকটা সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে। তো যেহেতু যেটা আমরা ডেসক্রাইব করলাম এখানে, যে এখানে হচ্ছে সো হেয়ার অ্যান্সার ইজ অপশন এ অ্যান্ড হোয়াই, because R bar with the usual order topology is compact and metrizable. This is important. This metrizable condition is important. Hence it is sequentially compact. Hence it is sequentially compact. By the way, this R bar is compact. It is very easy to show. I mean, you can try this by yourself. This is very easy to show. It is not very complicated. Anyway, so now we'll go to the next problem, and our next problem is problem number 38. Problem number 38 is an interesting problem. এটা ইনটিউটিভলি প্রবলেমটা সবার কাছেই সলিউশনটা ক্লিয়ার হওয়া উচিত, বাট বেসিক্যালি এটা যেমন অ্যানালিসিসে মাঝে মধ্যে কিছু অ্যাপ্রক্সিমেশন করতে হয় এবং কোনো জিনিস কন্টিনিউয়াস সেটা প্রুভ করতে গেলে বেসিক্যালি এপসিলন ডেল্টা দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে হবে। সো মানে ডোমেনের পয়েন্টগুলোকে যদি ক্লোজ এনাফ তুমি ভ্যারি করাও তাহলে ফাংশনাল ভ্যালুগুলো খুব ফার অ্যাওয়ে হতে পারে না, দোজ উইল বি close enough to each other. So that is basically mathematically epsilon delta approximation. So এখানে আমরা প্রথমে ওকে, সো প্রবলেমটা আমরা ডেসক্রাইব করি। সো আমাদের একটা কন্টিনিউয়াস ফাংশন দেয়া আছে। সো let f belongs to f be a continuous function on the domain ab closed interval. সো তারপরে সেখান থেকে আমরা নতুন একটা ফাংশন ডিফাইন করছি। ফাংশনটা হচ্ছে যে আমরা ডোমেনের পয়েন্টগুলোকে ভ্যারি করছি। সো আমরা ডায়াগ্রাম ড্র করি, কারণ দিস প্রবলেম ইজ ইনটিউটিভলি ভেরি ক্লিয়ার, বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু সাম অ্যাপ্রক্সিমেশন অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু বি রিগোরাস দেন ইউ হ্যাভ টু ডু সাম অ্যানালিসিস। সো যদি আমরা ফাংশনটা যদি এরকম হয়, ওকে, ধরো এফ ফাংশনটা, ধরো দিস ইজ দ্য ফাংশন এফ, দেন করেসপন্ডিং এমটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। সো এমটা হচ্ছে ইনফিমাম। সো এইখান থেকে দেখো এতটা পর্যন্ত ফাংশনটা ইনক্রিজ করছে। সো সেই কারণে যখন আমি এম এক্স কনসিডার করব এইখান থেকে এতটা এটা এই কনস্ট্যান্ট ভ্যালুটাই নেবে, কারণ আমরা সবসময় ছোটো ভ্যালুটা নিচ্ছি। আমরা এক্স পর্যন্ত এদিকে যাব এবং এক্স পয়েন্ট পর্যন্ত এফের যে সবথেকে ছোটো ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই অ্যাসাইন করব। কিন্তু তারপরে ফাংশনাল ভ্যালুগুলো এখান থেকে দেখো আস্তে আস্তে আবার কমছে। সো যেহেতু এখানে ফাংশনাল ভ্যালুগুলো কমছে, সেই কারণে এম এর ভ্যালুগুলো আমাদের আস্তে আস্তে কমবে। কোথা থেকে কমবে? এতটা পর্যন্ত আমরা যদি এটাকে প্যারালাল এরে ড্র করি, এতটা পর্যন্ত এম এর ভ্যালু একই থাকলো, কনস্ট্যান্ট। কিন্তু তারপরে যেহেতু এফ এর ভ্যালুও কমছে, তো সে ছোটো ভ্যালুটাই এর নিতে থাকবে। সো সেই কারণে এখান থেকে এতটা কনস্ট্যান্ট আসবে, যে তারপরে এফ এর সঙ্গে সঙ্গেই এটা আবার কমতে থাকবে। এতটা পর্যন্ত কমলো,
তারপরে এখান থেকে আবার যেহেতু ফাংশনাল ভ্যালু বাড়ছে, যেখানে বাড়ছে সেখানে কিন্তু এমটা অলরেডি কনস্ট্যান্ট, সো এইখান থেকে এতটা এ আবার কনস্ট্যান্ট। সো আমি যদি একটা অন্য কালার ইউজ করি তাহলে হয়তো রিপ্রেজেন্ট করতে সুবিধা হবে। সো এই যে এই রেড, এবং এখান থেকে আবার ভ্যালুটা আবার কমবে, এখান থেকে আবার যখন বাড়ছে, বাড়বে না বাট প্যারালালি এটা কনস্ট্যান্ট থাকবে। এখান থেকে আবার যেখানে কমছে এর সাথেই কমবে, কিন্তু যেখানে বাড়ছে বাড়বে না। সো একইভাবে এটা কমবে, এখান থেকে বাড়ছে মানে এখানে প্যারালাল চলে যাবে। সো বেসিক্যালি ইট ইজ লাইক এ ডাউন ওয়েভ, রাইট? আই মিন যেখানে ওয়েভটা ওপরের দিকে সেখানে ডাউন ওয়েভই থাকবে। সো এইভাবে আমরা একটা ডাউন ওয়েভ পেলাম। সো বেসিক্যালি এই এফ এর করেসপন্ডিং আমরা এমটা পেলাম। সো এমটাকে আমরা রেড দিয়ে রিপ্রেজেন্ট করি। তো অবভিয়াসলি ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে যে এফ যদি কন্টিনিউয়াস হয় তাহলে অবভিয়াসলি এমটাও কন্টিনিউয়াস, কারণ কোনো জাম্প, যেভাবে আমরা কনস্ট্রাক্ট করলাম এখানে মাঝে কোথাও ফাংশনাল জাম্প নেই। বাট এটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখব কিভাবে, সো বা ম্যাথমেটিক্যালি ভেরিফাই করব কিভাবে? অফকোর্স ইনটিউটিভলি তোমরা কারেক্ট অ্যান্সার গেস করে ফেলেছো। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি। সো option D is correct here. So answer is option D. And verification why. So now we will explore why. So it will be a bit of computation, some epsilon delta approximation, but we have to just be patient and we have to check this. Okay, so let's begin. So first of all we will separate these cases, first of all, so let's separate the proof in two cases. So the first case that we will consider is let x belongs to AB such that সেই সমস্ত পয়েন্ট কনসিডার করছি, ডায়াগ্রামটা ফলো করো একই সঙ্গে, সেই সমস্ত পয়েন্ট কনসিডার করছি যেখানে ফাংশনাল ভ্যালুর থেকে এমটা এক্স্যাক্টলি কম, এবং ডায়াগ্রাম থেকেই বুঝতে পারছো যে এই পয়েন্টগুলোর একটা নেবারহুড আছে দেখো, যেখানে কিন্তু এম এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, এবং ন্যাচারালি কনস্ট্যান্ট ফাংশন, লোকালি কনস্ট্যান্ট ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস। সো সেটাকেই আমরা, যেটা আমরা ডায়াগ্রামে দেখছি সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখব। সো যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে যেহেতু এফ কন্টিনিউয়াস তাই এফটাকে একটা লোকাল নেবারহুডে আমি ভ্যারি করাতে পারবো, সো আমাদের এইটা হোল্ড করে। সো গিভেন এপসিলন গ্রেটার দেন 0 চুজ delta greater than 0 such that x minus x naught less than delta implies fx minus fx naught less than epsilon. সরি আমি একটু ভুল লিখলাম, আমি এখানে এফ এর কন্টিনিউইটির প্রপার্টিটা লিখে দিলাম, বাট আমাদের এখানে এফ এর কন্টিনিউইটি দরকার নেই, আমাদের এই ইনইকুয়ালিটিটাকেই একটা লোকাল নেবারহুডে আমরা এক্সটেন্ড করতে চাইছি, সেখান থেকে আমরা কনক্লুড করব। সো এটাকে যদি আমি ইরেজ, দেখা যাক এটা কি ইরেজ করা যায়। No, so this is, let's erase this. ওকে, সো আমাদের কিছু এক্সট্রা জিনিসও ইরেজ হয়ে গেছে, সরি ফর দ্যাট। সো লেট এক্স বিলংস টু এ বি
such that this holds. Then then by the continuity of f at x naught, so pick delta greater than 0 such that mx naught less than fx for all x such that this holds. Of course here our domain is closed AB, and this basically shows that because mx is strictly less than fx, so fx টা সবসময় বড়, তো সেই কারণে এই নেবারহুডের ভেতরে m এর ভ্যালু আর ছোট হতে পারে না, এটার যা ভ্যালু অলরেডি আছে সেই ভ্যালুটাই এ নিতে থাকবে। তো দিস বেসিক্যালি শোজ দ্যাট m is constant on x minus x naught less than delta. Therefore m is constant, and therefore it is trivially continuous. Therefore m is continuous at x naught. আমরা নেক্সট কেস কনসিডার করব। এই পয়েন্টগুলোর জন্য আমায় একটা এপসিলন ডেল্টা অ্যাপ্রক্সিমেশন করতে হবে, কারণ এখানে তো কনস্ট্যান্ট হয়ে গেল, বা ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারছি যে পয়েন্টগুলোতে এটা সেম ভ্যালু নিচ্ছে সেই জায়গাতে এটা কখনোই কনস্ট্যান্ট নয়, বরং এফ এর মতনই এটার বিহেভিয়ার হচ্ছে অলমোস্ট লাইক এফ। সো দেয়ারফোর আমরা এফ এর যে অ্যাপ্রক্সিমেশন আছে এপসিলন ডেল্টা অ্যাপ্রক্সিমেশন, সেটাকেই কাজে লাগাবো এম এর এপসিলন ডেল্টা অ্যাপ্রক্সিমেশন করবার জন্য। সো সেটার জন্য আমরা নেক্সট কেস একটা কনসিডার করি। সো লেটস সে দিস ইজ কেস 2। সো লেট, আচ্ছা যেহেতু একটু মানে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড নয় কনক্লুশনটা, সেই কারণে আমি কিছু ল্যাঙ্গুয়েজ দিয়েও জিনিসটাকে লিখছি, আদারওয়াইজ আমরা মানে যেহেতু ওকে আমাদের ফ্লোটা বুঝতে সুবিধা হবে সেই কারণে। সাজ দ্যাট mx naught equal to fx naught. সো যদি এই কন্ডিশনটা হোল্ড করে, দেন given epsilon greater than 0 choose delta greater than 0 such that, যেটা কিনা f এর কন্টিনিউটি প্রপার্টি সেটাকেই আমরা লিখছি, such that less than delta implies fx minus fx naught less than epsilon. Then for আচ্ছা, সো এইখানে আমরা যদি একবার আগের পেজে আবার যাই, আমরা দেখতে পাচ্ছি যে এটা দুটো এন্ডে কিন্তু ফাংশনাল বিহেভিয়ার দুরকম। আমরা দেখছি রাইট এন্ডে মানে ফাংশনটা স্ট্রিক্টলি ডিক্রিজ করে যাচ্ছে, এবং মানে বেসিক্যালি ফাংশনটা ডিক্রিজিং, কিন্তু কোনো একটা পয়েন্ট যদি এরকম কনসিডার করি যেখানে mx নট ইকুয়াল টু fx নট, তাহলে রাইট এন্ডে এবং লেফট এন্ডে জাস্ট কম্পিউটেশনাল সিম্পলিসিটির জন্য আমরা এটাকে দুটো এন্ডে ভাগ করে নিচ্ছি, কারণ এই সাইডের যে ইকুয়ালিটি আমরা ইনইকুয়ালিটি পাবো, এই সাইডেও সেম ইনইকুয়ালিটি আমরা পাবো না, দুটোকে একসাথে পাঞ্চ করতে হবে আমাদের। সো অ্যাকচুয়ালি কি আমি মিন করতে চাইছি ম্যাথমেটিক্যালি সেটা হচ্ছে দেন ফর, সো এই রিজিয়নটাকে আমরা প্রথমে চেক করব x নট। সো আমরা একটা সিরিজ অফ ইনইকুয়ালিটি লিখব। সো বেসিক্যালি আচ্ছা, সো mx নট মাইনাস এপসিলন, সো মাঝে আমায় mx কোথাও একটা রাখতে হবে বেসিক্যালি, কারণ আমরা mx নট আর mx এর ডিফারেন্সটাকে দেখাতে চাইছি, তার মডিউলাসটা লেস দেন এপসিলন হবে এই রিজিয়নে। সো এটা তো ট্রিভিয়ালি ট্রু, এবং আমরা ডায়াগ্রামটা যেভাবে ড্র করেছি খুবই ন্যাচারালি এটা মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমরা দেখাতে পারি যে এম ফাংশনটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন,
সো সেই কারণে যত ভ্যালু যদি বাড়ছে তো ফাংশনাল ভ্যালু কমছে, তো সেই কারণে mx হবে এখানে। এবং m এর সঙ্গে f এর কি রিলেশন, m এর ভ্যালু হচ্ছে f এর ভ্যালুর থেকে অলওয়েজ ছোট। সো এবং এইখানে আমি এতটা আমার m এর অ্যাপ্রক্সিমেশন গেল, m এর কম্প্যারিজন গেল, এখানে আমি f এ এসে পৌঁছলাম। এবারে f এর কন্টিনিউটি আমি ইউজ করব at point x naught. So now we know that fx is less than equal to fx naught plus epsilon, and এখানে আমাদের এই অ্যাজাম্পশনটা কাজে লাগাবো যে fx naught equal to mx naught plus epsilon. সো এটা বেসিক্যালি এখানে আমরা একটা পার্টের জন্য পেলাম। সিমিলারলি অ্যান্ড ফর x naught minus x less than x naught plus delta আমরা কি পাচ্ছি, m x naught plus epsilon, সেটার থেকে m x naught ছোট, সেটার থেকে m x আরও ছোট, কারণ এখানে xটা বড় x naught এর থেকে। সো যেহেতু মনোটোন ডিক্রিজিং সেই কারণে। এবং এইখানে mxটা কি, mx এর ডেফিনেশনটা হচ্ছে ইনফিমাম, এই রিজিয়ানে f এর ইনফিমাম ভ্যালুটা হচ্ছে mx দিয়ে আমরা ডিফাইন করছি। সো fy y বিলংস টু দিস, এবং এটাকেই so infimum of x naught x fy. so এই ইকুয়ালিটিটা হোল্ড করে যেহেতু mx naught equal to fx naught. so মানে x naught পর্যন্ত আসার পরেও x naught পর্যন্ত যদি আমি রিচ করি তাহলে f এর ভ্যালুগুলো এবং f এর ভ্যালুগুলো যদি ইনফিমাম আমি কনসিডার করতে থাকি, সেই ইনফিমাম ভ্যালুটাই mx naught দিচ্ছে। তো সেই কারণে যেহেতু এই x naught পয়েন্টেই তাহলে আমি ইনফিমামটা রিচ করছি, সো মানে f এর ভ্যালুটাও তাহলে ইনফিমাম মোস্ট। তো সেই কারণে আমি যদি একটু এর লেফট হ্যান্ড সাইডে x naught এর থেকে এর বাইরে আমি কিছুটা যদি বাদ দিয়ে দিই, তাহলেও এই ইনফিমাম দুটোর কোনো চেঞ্জ হবে না। বেসিক্যালি এই কন্ডিশনটা থেকে এটা ফলো করছে। এবং এবারে এইটাকে আমি কিভাবে লিখতে পারি, যে আমাদের এইটা বলে দেওয়া আছে যে x naught থেকে x এর ভেতরে, হ্যাঁ, সো এক্সটা যেহেতু এই রেঞ্জের ভেতরেই আছে এবং আমাদের এইটা অলরেডি দেওয়া আছে, সো সেই কারণে তাহলে আমরা পাবো যে এইটা হচ্ছে বেসিক্যালি কন্টিনিউটি প্রপার্টি থেকে f অফ x naught মাইনাস এপসিলন, এবং এটা হচ্ছে mx naught মাইনাস এপসিলন। এই ইনইকুয়ালিটি 1 আর ইনইকুয়ালিটি 2কে যদি একসাথে আমি লিখি তাহলে আমরা পাচ্ছি 1 plus 2 together implies mx minus mx naught for all x minus x naught, and therefore m is continuous. ওকে, সো এটা তো আমরা দেখালাম যে ইনফিমাম ফাংশনটা কন্টিনিউয়াস। আমরা সুপ্রিমাম ফাংশনটা কন্টিনিউয়াস সেটা কীভাবে দেখাবো, সেটা একটা কম্পিউটেশন হয় যে যেভাবে আমরা ইনফিমামের জন্য দেখিয়েছিলাম সেই একইভাবে আমরা সুপ্রিমামের জন্যও দেখাবো, অ্যানালগাস কম্পিউটেশন। বাট আরেকটা কম্পিউটেশন হয় যেখানে আমরা এই ফর্মুলাটাই ইউজ করতে পারি। সো ক্যাপিটাল mx ইকুয়াল টু সুপ্রিমাম f y, আমরা যদি ডেফিনেশনটা দেখি, সো সুপ্রিমাম অফ এফ টি, যেখানে টি বিলংস টু এ টু এক্স। সো এইটাকে কীভাবে লেখা যায়, মাইনাস অফ ইনফিমাম মাইনাস এফ টি, টি বিলংস টু এ এক্স। সো এই কন্ডিশন, এই প্রপার্টিটা আমরা ইউজ করছি যে সুপ্রিমাম ইকুয়াল টু মাইনাস অফ ইনফিমাম অফ মাইনাস সেট। সো
এবং তাহলে আমরা যেটা পাচ্ছি যে মাইনাস অফ এম এক্স ইকুয়াল টু ইনফিমাম মাইনাস এফটাকে যদি আমি অ্যাজ এ ফাংশানে এখন যদি আমি ট্রিট করি তাহলে টি বিলংস টু এক্স। সো এইটা হচ্ছে দেখো যে আমরা যদি এবার একটা সাফিক্স ইউজ করি যে এইটা হচ্ছে এম অফ মাইনাস এফ ফাংশন, কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি যে যে কোনো কন্টিনিউয়াস ফাংশন এফ এর জন্য এই ইনফিমাম ফাংশনটা হচ্ছে অলরেডি কন্টিনিউয়াস। সো সেখান থেকে আমরা বলতে পারি যে তাহলে মাইনাস এমটাও কন্টিনিউয়াস হবে এবং দেয়ারফর শুধু প্লাস এমটাও কন্টিনিউয়াস হবে। সো এটাও একটা আর্গুমেন্ট। ওকে, সো এখানে আমাদের তাহলে আমরা যদি প্রিভিয়াস পেজে যাই, সো ওকে, সো এখানেই আমরা লিখে দিই যে এখানে অ্যান্সারটা হচ্ছে অপশান ডি। সো অপশান ডি ইজ কারেক্ট, যে দুটোই ইনফিমাম এবং সুপ্রিমাম দুটো ফাংশনই আমাদের কন্টিনিউয়াস হবে যদি কিনা একটা কন্টিনিউয়াস ফাংশনের করেসপন্ডিং আমরা ইনফিমাম এবং সুপ্রিমাম ইভালুয়েট করতে থাকি। নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 53। ওকে, সো প্রবলেম 53তে বলছে যে আর একটা সাবসেট গিভেন, ই ইজ এ সাবসেট অফ রিয়েল লাইন, ই ইজ গিভেন সরি, and E is non-empty, then which of the following is correct? So the first option is if E is closed then measure of, sorry this is a typo, okay, so all this A, so this will be E basically, ME, this will also be E, this will also be E. Okay, so the first option is if E is closed then Lebesgue measure, MA denotes the Lebesgue measure of the set A. So then measure of E is greater than 0. So this is not true. If you try to find an example, this is quite obvious because length of a point is 0, right? So counter example, if you want, take E equal to any singleton x, then E is a closed set but measure of a singleton is 0. So A cannot be true, A is not true. Now B, if E is open then measure of E is greater than 0. This is true. Why is this true? Because if E is open then it contains an interval by definition, then AB contain E for some A less than B, and therefore measure of AB will be lesser equal to measure of E. Now measure of this interval is the length of this interval, so this is B minus A, and as A is strictly less than B, so therefore B minus A is strictly greater than 0. So and therefore ME will be strictly greater than 0. So B is correct. For option C, if E is dense then ME greater than 0. This is also not true. If you want to find a counter example, consider E to be the collection of all rationals, Q rational number, then a Q is dense but the Lebesgue measure of Q is 0. If you don't know how to prove the Lebesgue measure of Q is 0, try to do it by yourself. Just make an enumeration of the rationals. Let's xn be an enumeration and consider the interval xn minus epsilon by 2 to the power n and xn plus epsilon by 2 to the power n. Then this will give an open cover, and now try to find out the length of the maximum length of this open cover. This will be at most some epsilon times some scalar, and now if you vary epsilon close enough, if you make epsilon smaller and smaller, then this length become smaller and smaller, and therefore in a limiting form or
I mean you can make the because you can make the length যেহেতু আমরা লেন্থটাকে সাফিসিয়েন্টলি স্মল করতে পারি সেই কারণে আমরা বলবো যে ওকে আলটিমেটলি এর কিউ এর লেবেগ মেজারটা জিরোই হবে। সো ইনটিউটিভলি আমি এক্সপ্লেন করলাম, রিগোরাসলি তোমরা ট্রাই করতে পারো। ওকে, সো এইভাবে তাহলে সির একটা কাউন্টার এক্সাম্পল আমরা পেলাম, আর ডি এর কাউন্টার এক্সাম্পল অলরেডি। সো Cantor set is really very important. I mean, regarding this year's set exam, এই বছরের সেট এক্সামে আমরা দেখলাম অলরেডি দুটো বা তিনটে আমরা ক্যান্টার সেট থেকে প্রবলেম পেলাম। সো এটাও যেটা চেয়েছে এক্সাম্পল যে ইফ ইজ পারফেক্ট দেন এম ইজ গ্রেটার দেন 0। সো ক্যান্টার সেট ইজ এ পারফেক্ট সেট, but it does not contain any interval, and Lebesgue measure of Cantor set is 0. So counter example, this does not holds, this does not, counter example Cantor set. Okay, so this is problem 53. So here the answer is option B. Now what do we have? Next আমাদের কি আছে? Next হচ্ছে problem number 54. So okay, প্রবলেম নাম্বার 54-এ আমাদের একটা সেট দিয়ে দিয়েছে এক্সটা 1 2 3 এই তিনটে এলিমেন্টকে কন্টেন করছে, এবং তারপরে আরও দুটো সেট দিয়েছে যেটা হচ্ছে এক্সের পাওয়ার সেটের সাবসেট। এসটাকে আমরা কনসিডার করছি এইভাবে যে সিঙ্গেলটন 1 আছে, 2 3 আছে, এক্স ইটসেলফ আছে এবং এমটি সেট আছে। সিমিলারলি টিটাকে কনসিডার করছি এইভাবে 1 2 এই কালেকশনটা আছে, এই সাবসেটটা 3 আছে সিঙ্গেলটন 3, এক্স আছে, এমটি সেট আছে। প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। সো ফার্স্ট অপশন ইজ এস ইজ এ সিগমা অ্যালজেব্রা বাট টি ইজ নট। সেকেন্ডটাও দেখো কোনটা সিগমা অ্যালজেব্রা এবং কোনটা সিগমা অ্যালজেব্রা নয়, অপশানগুলো হচ্ছে সেই রকম। তো বেসিক্যালি আমাদের তাহলে আমরা শুরু করি, আমরা রিকল করি যে সিগমা অ্যালজেব্রা মানে কি এসেনশিয়ালি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিগমা অ্যালজেব্রা। লেট আস রিকল দ্যাট ডেফিনেশন. So the definition of sigma algebra, so let X be a set, let Px denotes its power set, a subset Px is called a sigma algebra if it has the following three properties. It should satisfy three properties. Following three properties. What are the properties? The first property is sigma is closed under complementation. The second one will be that the full set X should be an element of sigma. The last option or last condition will be sigma is closed under countable union. Now let's try to check these three conditions for S and T. So first of all, if you consider S, then sigma is closed under complementation. Let's check that. So 1 is here and complement of 1 is 2 3, that is also here, and the complement of x and phi is phi and x respectively, empty set and x respectively. So condition 1 holds for S. Similarly condition 2 also holds, and condition 3 is closed under countable union. So that is obvious, because I mean if you consider 1 and 2 3, then that will give you the full set X. I mean this is very easy to check, very natural.
So S is a sigma algebra therefore, and similarly because these subsets 1, 2 and 3 are complementary to each other and X and empty sets are also there, so T will also be a sigma algebra. So here the correct option is both S and T are sigma algebra. So these are correct, and of course these three therefore does not. The A, B, C, A, B, D are not correct. So here the option is answer is option C. Now we'll see the probably the last question from real analysis part, and that is problem number 55. So let's see problem number 55. Okay, so problem 55 bolche which of the following is not correct. So option A is countable set has Lebesgue measure 0. Countable set has, so this is correct, because if xn is a countable collection, then the same way we have shown that q, the measure of q is 0. Here also you can consider xn minus epsilon by 2 to the power n and xn plus epsilon and this will show you and this will provide you an open cover of measure some, I mean at most epsilon times some constant. Okay, and so if you make epsilon sufficiently small, then you will get the covering of these sets will be, the length of that covering will be sufficiently small. So therefore the measure of this collection countable set will be always 0. So but note that this when we are considering this length, it looks like we are considering elements from real number only, but that is not true. This can be generalized, but this is a very basic result. If you begin to learn measure theory, then this is a very elementary result, that countable set has Lebesgue measure 0. So now, so this is correct, but we have to choose the wrong one. So let's see B. Uncountable set has always non-zero Lebesgue measure. Uncountable set has always non-zero Lebesgue measure. This is not true. Certainly, because as a counter example you can get Cantor set. Cantor set is an uncountable set, and this is the measure of Cantor set is 0. So certainly you have got your answer. Answer will be option B. And so though the answer is wrong, but this is the right answer for our question 55. Okay, so jokes apart, so let's consider option C. Option C is all subsets of real line are not Lebesgue measurable. All subsets of real line are not Lebesgue measurable. This is true. আমাদের এরকম একটা সেট যেটা কিনা Lebesgue measurable নয়, এরকম একটা সেট কনস্ট্রাক্ট করতে গেলে বেসিক্যালি জনস লেমা ইউজ করতে হয়, মানে তোমার অ্যাক্সিওম অফ চয়েস বা জনস লেমা এই ধরনের জিনিস তোমায় অ্যাজিউম করে এরকম একটা কনস্ট্রাক্ট করতে হবে। যদি রেফারেন্স চাও, আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে যে জিবি ফোল্যান্ডের যে রিয়েল অ্যানালিসিস, মানে যে রিয়েল অ্যানালিসিস যেখানে তোমার মেজার থিওরি ইনক্লুডেড আছে, ওই বইয়ের একদম মেজার থিওরির শুরুর চ্যাপ্টারে সেখানে একটা এক্সাম্পল কনস্ট্রাক্ট করা আছে
very standard example, but you need axiom of choice and John's lemma, I guess. Okay, so C is also correct statement. And finally D, Borel sets are also Lebesgue measurable. This is also a correct statement, because where you are considering a topological space and their Borel sets make sense. So basically then Lebesgue measurable sets are basically completion of these Borel sets, if you include measure zero sets. Okay, so in that sense Borel sets are also Lebesgue measurable. So option D. So only the wrong statement is option B. So here the wrong answer is B. This is also correct as a statement. So therefore we will not consider this. We will not consider this, but we will consider this. Okay. So this is almost the end of our discussion. So just as a concluding remark, I want to mention one problem that is wrong. That is wrong because okay, so we'll go to that problem. Okay, so problem 16 টা ভুল আছে, কারণ ওকে, সো আমরা প্রথম প্রবলেমটা দেখি। হুইচ অফ দ্য ফলোইং সিরিজ ইজ নট ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ক্লোজড ইন্টারভ্যাল 0 1। সো আমি এখানে অলরেডি দুটো সিরিজ দেখতে পাচ্ছি, যে দুটো সিরিজ not uniformly convergent. So first of all, if you consider this series, this is not even convergent pointwise at point 1. If you put x equal to 1, then this series diverges to infinity. So therefore, and forget about uniform convergence, this is not even pointwise convergence on 0 1. So এটা তাহলে তোমার মানে একটা কারেক্ট অপশন হওয়া উচিত। একইভাবে তুমি অপশন বি যদি কনসিডার করো, এখানে তোমার এবং এই সিরিজে তুমি যদি পার্শিয়াল, সো আমাদের ইউনিফর্ম কনভার্জেন্স দেখাতে গেলে কি দেখাতে হবে, যে সিরিজের যদি পার্শিয়াল সামগুলো কনসিডার করি, সো আমরা যদি এইভাবে ডিফাইন করি এস এন এক্স ইকুয়াল টু এস ক্যাপিটাল এন এক্স এন ইকুয়াল টু 0 টু ক্যাপিটাল এন এক্স টু দি পাওয়ার এন 1 মাইনাস এন, তাহলে এই যে পার্শিয়াল সামের যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সগুলো ইউনিফর্মলি কনভার্জ করবে অ্যাজ এ সিকোয়েন্স অফ ফাংশন, সেটাই মানে। সো কিন্তু এটাকে যদি আমি ব্রেক করি টার্ম বাই টার্ম, সো এন ইকুয়াল টু 0-র জন্য আমি পাবো n ইকুয়াল টু 0-র জন্য আমি পাবো 1 মাইনাস এক্স প্লাস n ইকুয়াল টু 2 এর জন্য আমি পাবো n ইকুয়াল টু 1 এর জন্য আমি পাবো এক্স মাইনাস এক্স স্কোয়ার, দেন n ইকুয়াল টু 2 এর জন্য, সো দ্যাট উইল বি এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এবং এই করে করে ইভেনচুয়ালি আমরা পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার n মাইনাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1। প্রচুর টার্ম ক্যান্সেল আউট করবে, এটা এক্স স্কোয়ার এক্স কিউব, সো এখানে প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এনও ক্যান্সেল আউট করবে, সো পড়ে থাকবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1। সো এটা দেখো একটা কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু এক্স টু দি পাওয়ার n প্লাস 1 একটা কন্টিনিউয়াস ফাংশন অন 0 1, বাট যদি এক্সটা 1 না হয় তাহলে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি হোয়েন এক্স নট ইকুয়াল টু 1, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি এটা যাবে, এটা এই পার্টটা যাবে 0-তে, সো এটা যাবে 1-এ। যদি এক্সটা 1 হয় তাহলে অবভিয়াসলি এটা 0-তে যাবে। সো এস এন এক্স যখন আমি n টেন্ডস টু ইনফিনিটি করছি, পয়েন্ট ওয়াইজ কনভার্জ করছে এক্স নট ইকুয়াল টু 1 হলে 1-এ আর এক্স ইকুয়াল টু 1 হলে 0-তে। সো এটা একটা কন্টিনিউয়াস ফাংশন নয়, বাট এই প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা এনের জন্য এই টার্মগুলো কিন্তু কন্টিনিউয়াস ফাংশন। সো বাট এটা একটা প্রপার্টি ইউনিফর্ম কনভার্জেন্সের, যে ইউনিফর্ম কনভার্জেন্স, I mean a sequence of uniformly convergent continuous function converges to a continuous function. সো সেই কারণে এটা ইউনিফর্ম কনভার্জেন্স হতে পারে না, যেহেতু এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনে যাচ্ছে। সো এটাও একটা পসিবল সলিউশন।
সি আর এ জানি না, তোমরা নিজেদের মতন ট্রাই করতে পারো, কিন্তু যেহেতু আমি দুটো পসিবল অপশান এখানেই পেয়ে গেলাম, তো সেই কারণে হুইচ অফ দ্য ফলোয়িং সিরিজ ইজ নট ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ক্লোজ ইন্টারভ্যাল 0 1 ডাজ নট মেক সেন্স, বিকজ হাউ মেনি ডু ইউ ওয়ান্ট টু চুজ। ওকে, সো উইথ দিস কমেন্ট আমরা এখানেই আজকে স্টপ করব। আশা করছি তোমাদের সুবিধা হবে সলিউশনগুলো পেয়ে। যদি কোনো কমেন্ট থাকে, কোয়ারি থাকে বা ডাউট থাকে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তাছাড়া এই সলিউশন এবং আরও কিছু রেলেভেন্ট ডকুমেন্টসের নোটস বা পিডিএফ কপি আমরা আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে আপলোড করে দেব। তোমরা সেখান থেকে সেই পিডিএফগুলো বা নোটসগুলো অ্যাক্সেস করতে পারো। তাছাড়াও আমাদের সঙ্গে আমাদের টেলিগ্রাম, আমাদের ওয়েবসাইট এবং আমাদের অ্যাপের থ্রু দিয়ে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ রাখতে পারো। সো থ্যাংক ইউ, বাই।